অবাস্তব বোকা বোকা চিঠি এই যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটার তো একটা প্রেক্ষাপট থাকবে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই সব বৈঠকটা করলেনই বা কেন? এখন এই ডব্লিউবিসিএস অফিসাররা, বিশেষ করে এক্সিকিউটিভ র্যাঙ্কের, এরা হয়ে দাঁড়িয়েছেন টিএমসিকে ক্ষমতায় রাখার শেষ অক্সিজেনের সিলিন্ডার। কেননা এই যে আগামী শনিবার থেকে শুরু হবে হিয়ারিং এর প্রসেস, তাতে একটা পিভটাল রোল তো ইয়ারোদেরই নিতে হবে। তাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে তাদের হাত করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষাটি একটি দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে। ব্যবসায়ী তাকে খুন করার জন্যে বিডিও বর্মন সাহেব তিনি হচ্ছে দায়ী। তো এই যে খুনিকে নিয়ে যে মুখ্যমন্ত্রী যে রাজ্যে বলেছেন যে আপনাদের জন্যই রাজ্যের এই অবস্থাটা হচ্ছে, ডব্লিউবিসিএস অফিসারদের তারা বিডিওদের উনি নিজেই বলছেন 13 মাসের বেতন দিচ্ছেন, তারপরে বছরে 2টো ইনক্রিমেন্ট, অথচ তার মানে তাদের আর ডিএর দরকার নেই। তারা তো এইসব ইনক্রিমেন্ট দিয়ে বছরে 2টো ইনক্রিমেন্ট দিলে সেটাই ডিএর কাজ করে যাচ্ছে তাদের। একজন সাংসদ জানেন আপনারা যে তাকে যখন অমৃতা সিনহা প্রশ্ন করেছিলেন যে তিনি মানে তার আইনজীবীকে যে তিনি টাকা এমপির টাকা কিভাবে নেন, বলছে এই দেশে ওনার কোনো অ্যাকাউন্ট নেই, উনি নাকি ক্যাশে টাকা নেন। তো সেই টাকাগুলো দেশেও নেই এবং কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনও তাদের বিরুদ্ধে ডায়েরি এফআইআর করতে পারলো না। সুতরাং এইটা বোঝা যাচ্ছে যে এই আমলাতন্ত্রকে পুরোটাই গিলে খেয়েছে মুখ্যমন্ত্রী, এবং তার জন্যই এই ডব্লিউবিসিএস অফিসাররা তারা যেটা করে সকলের কাছে আজকে প্রকাশ। এই ডব্লিউবিসিএস অফিসারদের কষ্টটা কিসের? তারা তো জনগণের সেবক, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। তা পাবলিক সার্ভেন্ট তারা পাবলিকে সার্ভিস দেবে, কষ্ট কিসের জন্য? তার কোন জন্য তারা লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে, আর উনি তাদের জন্য কেঁদে গড়িয়ে পড়ছেন যে আপনাদের খুব কঠিন সময়ের মধ্যে যেতে হচ্ছে। কিসের কঠিন সময়? উনি তো বুঝে গেছেন যে আর সারা ভারতবর্ষে কোথাও এই জিনিস নেই যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি বিডিওদের সাথে যোগাযোগ রাখে। এটা সকলেই জানে, উনি বলে দিয়েছেন যে বিডিওরা সরাসরি আমাকে ফোন করবে, অর্থাৎ যেন ওই যে ভাগাভাগি হয় 75 আর 25, সেটা সরাসরি যেন 75 যেন ওখানে ঢোকে, মাঝখানে যেন কোনো মিডলম্যান না থাকে। কীভাবে দুর্নীতির সাথে যুক্ত আছে, এবং প্রত্যেকটি ডব্লিউবিসিএস অফিসার এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলেই তাদের যা ব্যবহার আমরা তো দেখি সরকারি কর্মচারী আন্দোলনে তাদের সামান্য ভদ্রতাবোধটুকু নেই যে একটা কোনো কর্মচারীর ওপরে বঞ্চনা হয়েছে তা সেটা নিয়ে কথা অবধি তারা বলতে চায় না। মাইক্রো অবজারভার যারা, তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তো সুতরাং আপনাদের স্মরণে আছে যে উনি এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা করেছে বিএলএদের নিয়ে, সেখানে উনি পরিষ্কার বলেছে উনি এই মাইক্রো অবজারভার যারা কেন্দ্রের কর্মচারী তাদের নাম ঠিকানা, তাদের গোষ্ঠীগোত্র কী আছে, কোথায় কাজ করে, কোথায় বাড়ি, সেই সব তথ্য ওনাকে জোগাড় করে দিতে হবে। কেন জোগাড় করে দিতে হবে? কোন অফিসে কাজ করে সেই তালিকা উনি চান, তা ওটা নির্বাচন কমিশনের কাছে চান। এটা কি তার পার্টির কাজ যে কারা করেছে? অর্থাৎ এটা সম্পূর্ণভাবে উনি ভয় পেয়েছেন, এবং যে ভয় পায়, যে ভীতু, সে আসলে পাল্টা ভয় দেখিয়ে প্রমাণ করতে চায় যে তার অনেক ক্ষমতা। কিন্তু তারা যদি ওই ডব্লিউবিসিএস 2জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করেন, তাহলে কিন্তু এই ডব্লিউবিসিএস অফিসারদের আর ট্যাপও করবার মতো জায়গা থাকবে না, কারণ এরা হচ্ছে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত যাবেন। নির্বাচন কমিশনের তখন কমিশনার বলেছিলেন আমাদের মনোজ আগরওয়াল সাহেব যে না কিছু হবে না, ভয়ের কিছু নেই, আমরা ঠিক কাজ করব। উনি আবার একথাও বলেছিলেন যে শুধু ডব্লিউবিসিএস অফিসার না, অনেক আইএএস অফিসারও নাকি এইরকম দুর্নীতির সাথে যুক্ত। উনি এই কথা আমাদের বলেছিলেন। আমরা যে গরিবের কথা বাসি হলে ফলে যে বলে, আমরা যে কথা বলেছিলাম, আজকে নির্বাচন কমিশন সেই মাইক্রো অবজারভারদের জন্যে নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আনবার কথা বলছে। আগামী দিনে যদি আমাদের যে পরামর্শ বা মতামত তারা গ্রাহ্য করেন, তাহলে আশা করব যে এই ভোটের যে দুর্নীতি, সেই দুর্নীতির অবসান হবে। দাদা বলছি, 26-এর নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী যে ডব্লিউবিসিএস অফিসার আছেন তাদেরকে চিঠি পাঠান, এবং চিঠিতে বলেন যে আপনারা প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য কাজ করছেন, এবং আপনাদের জন্যই পশ্চিমবঙ্গ এই এখন যে জায়গায় রয়েছে সে জায়গায় পৌঁছেছে। এই যে গোটা বিষয়টা, ওই ডব্লিউবিসিএস অফিসারদের এই যে চিঠি পাঠানো, আদতে কি তাদের মন জয় করা বা নিজের দিকে টানার একটি রাজনৈতিক কৌশল? ডব্লিউবিসিএস অফিসারদের যে সংগঠন বা ক্যাডার রয়েছে, তাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে তাদের হাত করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষাটি একটি দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে, কারণ
একজনের নাম আপনারা সকলেই জানেন, প্রশান্ত বর্মন। তিনি হচ্ছে এটা প্রমাণিত যে তিনি WBCS পরীক্ষায় 0 পেয়েছিলেন এবং সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। পিএসসির কিছু কর্মচারী মামলা করেছিল, সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি, কিন্তু তিনি বিডিও হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আজকে প্রমাণিত হতে চলেছে বা সাক্ষ্য প্রমাণ যা দেখা গেছে, পুলিশই যে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে পুলিশ, তারাই প্রমাণ দিয়েছে যে ওই একজন স্বপন কামিল্লা না কি নাম, একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে খুন করার জন্যে বিডিও বর্মন সাহেব তিনি হচ্ছে দায়ী। তো এই যে খুনিকে নিয়ে যে মুখ্যমন্ত্রী যে রাজ্যে বলেছেন যে আপনাদের জন্যই রাজ্যের এই অবস্থাটা হচ্ছে যে রাজ্যটা আজকে চোর ভিখারি এবং মাতালের রাজত্বে পরিণত হয়েছে এবং সেটা করছে এই যে দুর্নীতি করে চাকরি পাওয়া যেসব WBCS অফিসাররা, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা যাদের কোনো মেধা নেই। মুখ্যমন্ত্রী নিজেও সেই দলে পড়েন বলেই উনি হচ্ছে ঠিক চিনে নিয়েছেন, রতন চেনে যে কথা আছে, উনি নিজে দুর্নীতিগ্রস্ত। এই জন্যে এই দুর্নীতিগ্রস্ত WBCS যারা পয়সা দিয়ে পরীক্ষায় পাশ করার নাম করে এসে চাকরিতে ঢুকেছে, তারা এই দিনের পর দিন ভোটে জালিয়াতি করছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার জানে যে এই যে ভোটার তালিকা তৈরি করা, এবং জানেন আপনারা যে 2 জন WBCS অফিসার, তারা আবার সিনিয়র, তারা এই যুগের রিক্রুটও নয়, তাদের অবধি দুর্নীতিগ্রস্ত। তারা হয়তো সেই সময় সত্যি হয়তো সৎভাবে চাকরি পেয়েছিলেন, কিন্তু এই মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত বলে তাদেরও দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, বিভিন্ন বেআইনি সুযোগ সুবিধা দিয়ে। WBCS অফিসারদের, তার বিডিওদের উনি নিজেই বলছেন 13 মাসের বেতন দিচ্ছেন, তারপরে বছরে 2টো ইনক্রিমেন্ট, অথচ তার মানে তাদের আর ডিএর দরকার নেই, তারা তো এইসব ইনক্রিমেন্ট দিয়ে বছরে 2টো ইনক্রিমেন্ট দিলে সেটাই ডিএর কাজ করে যাচ্ছে তাদের। এবং এই দুর্নীতি, কয়লা বালি এসবের যে দুর্নীতি, গরু পাচারের যে দুর্নীতি, প্রত্যেকটা দেখা যাচ্ছে যে ডিএমরা, WBCS যারা প্রমোশন পেয়ে হয়েছে, তারা সেই সব জায়গায় তাদের যে প্রতিপত্তি সেটাকে কেউ খর্ব করতে পারছে না। এবং এই সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে, সরকারি সেটআপকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যার কোনো হিসেব নেই, এবং যেগুলো হচ্ছে এই দেশে অ্যাকাউন্ট নেই। কারণ একজন সাংসদ, জানেন আপনারা, যে তাকে যখন অমৃতা সিনহা প্রশ্ন করেছিলেন যে তিনি, মানে তার আইনজীবীকে, যে তিনি টাকা, এমপির টাকা কীভাবে নেন, বলছে এই দেশে ওনার কোনো অ্যাকাউন্ট নেই, উনি নাকি ক্যাশে টাকা নেন। তো সেই টাকাগুলো দেশেও নেই, এবং এই WBCS অফিসাররা তার সঙ্গে জড়িত। এবং ভোটের সময় ভোটার লিস্ট নিয়ে যে দুর্নীতি হয়েছিল, তার জন্যে 2 জন WBCS অফিসারকে ইলেকশন কমিশন বলেছিল তাদের সাসপেন্ড করতে এবং FIR করতে। উনি এখানকার যে মুখ্য সচিব, তাকে পাঠিয়ে দিলেন দিল্লিতে। তিনি ভোরবেলা দৌড়ে গেলেন দিল্লি এবং গিয়ে ম্যানেজ করে এলেন যে না, ওই খালি সাসপেনশনটা হবে, FIR হবে না। আমরা নির্বাচন কমিশনারকে যখন জিজ্ঞাসা করলাম, রাজ্য নির্বাচন কমিশনারকে প্রায় 2 মাস আগে, তাকে জিজ্ঞাসা করলাম যে FIRটা করলেন না এখনও, বলছে দেখুন না কি হয়। এই 2 মাস কেটে গেছে। সেই যে গল্প ছিল যে চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে আর গৃহকর্তা ভাবছে দেখি না বেটা কী করে, সেই রকম, দেখুন না কি হয়। মানে এই যে কোনো ব্যবস্থা, নির্বাচন কমিশনও তাদের বিরুদ্ধে FIR করতে পারলো না। সুতরাং এইটা বোঝা যাচ্ছে যে এই আমলাতন্ত্রকে পুরোটাই গিলে খেয়েছে মুখ্যমন্ত্রী, এবং তার জন্যই এই WBCS অফিসাররা তারা যেটা করে, সকলের কাছে আজকে প্রকাশ্যে এটা, যে ওই যে ব্যালট গিলে ফেলেছিল, চিবিয়ে খেয়ে নিয়েছিল, সেটা তো WBCS অফিসারের সামনেই, তিনি কোনো বাধা দেননি। ভোটের কাউন্টিং যে হয় ডিএমদের তত্ত্বাবধানে হয়, সেগুলো দেখা গেছে কি হয়েছে। সুতরাং সেই জন্যই উনি তাদের তোষণও করছেন, আবার এদিকে ভয়ও দেখিয়ে রেখেছেন যে আমি তো আছি, এরপরে এখন ইলেকশন কমিশন আপনাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিসের কষ্ট? এই WBCS অফিসারদের কষ্টটা কিসের? তারা তো জনগণের সেবক, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। তা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকে সার্ভিস দেবে, কষ্ট কিসের জন্য? তার কোন জন্য তারা লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে, আর উনি তাদের জন্য কেঁদে গড়িয়ে পড়ছেন যে আপনাদের খুব কঠিন সময়ের মধ্যে যেতে হচ্ছে। কিসের কঠিন সময় এটা? আর সৎভাবে এই তালিকা তৈরি করা, সেইটা কঠিন সময়। এই সমস্ত কথা বলে উনি একদিকে তোষণ যেমন করছেন, আবার ভয়ও দেখিয়ে রাখছেন যে এই অবস্থা থাকবে না, এই দিন কেটে যাবে, আবার উনি সমহিমায় প্রতিষ্ঠিত হবে। তো এই স্বপ্ন উনি দেখছেন। পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে বুঝবে যে এই দুর্নীতিগ্রস্ত WBCS অফিসার যারা এই ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছে, যাদের জন্যে এই
দুর্নীতি আজকে চলছে, যাদের জন্য রাজ্যটা চোর ভিখিরি মাতালের রাজত্বে পরিণত হয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে তারা বুঝবে। স্যার বলছি যে মুখ্যমন্ত্রীর এই যে প্রশংসা, এটা কি সত্যি কাজের স্বীকৃতি, নাকি এই যে কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং ভোটের লড়াইয়ে আমলাতন্ত্রকে ঢাল করতে চাচ্ছেন উনি? হ্যাঁ, উনি তো বুঝে গেছেন যে আর সারা ভারতবর্ষে কোথাও এই জিনিস নেই যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি বিডিওদের সাথে যোগাযোগ রাখে। এটা সকলেই জানে, উনি বলে দিয়েছেন যে বিডিওরা সরাসরি আমাকে ফোন করবে, অর্থাৎ যেন ওই যে ভাগাভাগি হয় 75 আর 25, সেটা সরাসরি যেন 75 যেন ওখানে ঢোকে, মাঝখানে যেন কোনো মিডলম্যান না থাকে। অর্থাৎ এই যে বিডিওদের মধ্যে তাদের যে হায়ার অথরিটি আছে, ডিএম আছে বা তার উপরে সেক্রেটারি আছে, তারা যেন এর মধ্যে নাক না গলায় এই ভাগাভাগির জন্য। তো সেইটা ওনাকে, সেই প্রশংসা তো এদের করে যেতেই হবে। এবং ওনার পুলিশ এমনই চার্জশিট দিয়েছে ওই বর্মনের ব্যাপারে যে লোয়ার কোর্টে জামিন পেয়ে গেছে, হাইকোর্ট ভর্ৎসনা করেছে, আবার সে এখন চলে গেছে সুপ্রিম কোর্টে। তো এই একটা কেস দেখেই তো বোঝা যাচ্ছে যে আসলে এই সমস্ত বিসিএসরা, ডব্লিউবিসিএস অফিসাররা, তারা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত আছে, এবং প্রত্যেকটি ডব্লিউবিসিএস অফিসার এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলেই তাদের যা ব্যবহার আমরা তো দেখি সরকারি কর্মচারী আন্দোলনে, তাদের সামান্য ভদ্রতাবোধটুকু নেই যে একটা কোনো কর্মচারীর ওপরে বঞ্চনা হয়েছে তা সেটা নিয়ে কথা অবধি তারা বলতে চায় না, তারা কোনো আলোচনাতেই যেতে চায় না। অথচ এখানে আমাদের সার্ভিস রুলে বলা আছে যে 3-ম্যান কমিটি করতে হবে, চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি এবং ডিপার্টমেন্টাল সেক্রেটারি দিয়ে, যারা কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ অন্য কোনো সমস্যা হলে বা তারা যদি স্ট্রাইক ডাকে তার জন্য তাদের সাথে আলোচনা করবে, সেরকম কোনো কমিটি এখানে আজ অবধি তৈরি হয়নি, আজ পর্যন্ত তৈরি হয়নি। আর এই মুখ্যমন্ত্রী তো আরোই তৈরি করেননি, কারণ তিনি কর্মচারীদের চোর ডাকাত মনে করেন, কুকুর বেড়াল মনে করেন, এবং শুধু ডব্লিউবিসিএসরাই হচ্ছে ওনার পোষ্য, ওনার পোষা লোক, এবং তাদের বেতন বৃদ্ধি করে আইনি এবং বেআইনিভাবে তাদের টাকা পাইয়ে দিয়ে এই ব্যবস্থা করছেন। স্যার বলছি, নির্বাচন কমিশনের পক্ষে যে কড়া নজরদারি ও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর এই ঘনিষ্ঠতা কি সেই নজরদারির মুখে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না? মাইক্রো অবজারভার যারা, তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তো সুতরাং আপনাদের স্মরণে আছে যে উনি এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা করেছে বিএলএদের নিয়ে, সেখানে উনি পরিষ্কার বলেছে উনি এই মাইক্রো অবজারভার যারা কেন্দ্রের কর্মচারী, তাদের নাম ঠিকানা, তাদের গোষ্ঠীগোত্র কী আছে, কোথায় কাজ করে, কোথায় বাড়ি, সেই সব তথ্য ওনাকে জোগাড় করে দিতে হবে। কেন জোগাড় করে দিতে হবে না, উনি যেমন এই ডব্লিউবিসিএস অফিসারদের ভয় দেখিয়ে তোষণ করে যেমন তাদের দিয়ে এইসব চুরির কাজ করছে, এই মাইক্রো অবজারভার তারা তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, কেন্দ্রীয় সরকারের কর্মচারী হওয়া সত্ত্বেও পাড়ায় পাড়ায় ওই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে তাকে থ্রেট করবে, তার পরিবারের লোকেদের অসুবিধে সৃষ্টি করবে, তাদের ভয়ভীতি দেখাবে। এই জন্যে উনি এবং প্রকাশ্যে চাইছেন, মানে এতখানি নির্লজ্জ জায়গায় পৌঁছেছে এবং এতখানি ঔদ্ধত্যে পৌঁছেছে যে প্রকাশ্যে বলছে, হুমকি দিচ্ছে যে ওদের নাম ঠিকানা, অফিস কোন অফিসে কাজ করে সেই তালিকা উনি চান। তা ওটা নির্বাচন কমিশনের কাছে চান। এটা কি তার পার্টির কাজ যে কারা করেছে? অর্থাৎ এটা সম্পূর্ণভাবে উনি ভয় পেয়েছেন, এবং যে ভয় পায়, যে ভীতু, সে আসলে পাল্টা ভয় দেখিয়ে প্রমাণ করতে চায় যে তার অনেক ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতা রাজ্যের জনগণ তারাই আগামী দিনে ঠিক করবেন, এবং মাইক্রো অবজারভাররা তারাও নিশ্চয়ই এই যে পশ্চিমবঙ্গ রসাতলে যাচ্ছে, গোল্লায় যাচ্ছে, তারাও বাঙালি হিসেবে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য তারাও কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এটাই আশা করা যায়। স্যার বলছি, যেখানে দেখা যায় প্রশান্ত বর্মনের মতো আরও অনেক অফিসার রয়েছেন, এটা একটা সন্দেহ করা হচ্ছে যে আরও অনেক এমন প্রশান্ত বর্মনের মতো অফিসার রয়েছেন, তারা যদি থাকে তাহলে যে পক্ষপাতিত্বটা হবে, সেক্ষেত্রে কি ভোটের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে? ভোটের স্বচ্ছতা বজায় রাখবার জন্যে ইলেকশন কমিশন কতগুলো পদক্ষেপ করেছে। আমরা দেখলাম যে যখন এসআইআরের প্রথম পর্ব হচ্ছিল, তাতে বিস্তর গরমিল দেখা যাওয়ার পরে ইলেকশন কমিশন নিজেই 5 জন অবজারভার, সিদ্ধার্থ গুপ্তকে মাথায় রেখে 5 জন নতুন করে অবজারভার তারা রিক্রুট করেছে। এবং নির্বাচন কমিশন যদিও ওই 2 জন ডব্লিউবিসিএস অফিসারের বিরুদ্ধে এফআইআর করেনি, কিন্তু তারা অন্তত এই ব্যবস্থাটুকু রাখতে চাইছে, তাদের নিরপেক্ষতার যে জায়গাটা তারা রাখতে চাইছেন। তারা যদি ওই ডব্লিউবিসিএস 2 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করেন, তাহলে কিন্তু এই ডব্লিউবিসিএস অফিসারদের আর ট্যাপও করবার মতো জায়গা থাকবে না, কারণ এরা হচ্ছে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। এবার একবার যদি ভয় দেখিয়ে তাদের ভীতি চলে আসে যে তাদেরও জেলে যেতে হতে পারে এফআইআরের এতে, তাহলেই এরা আর এই মুখ্যমন্ত্রীকে অবৈধভাবে ভোটে জেতানোর সুবিধা করতে পারবে না। নির্বাচন কমিশনের তো উচিত অবিলম্বে 2 জনের নামে, ওই ডব্লিউবিসিএস অফিসার তাদের নামে এফআইআর করা। সেইটা করলে এরা
আশা করছি যে এরা এই দুর্নীতির কাজে আর যুক্ত থাকতে পারবে না। স্যার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিঠি, এটা কি নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে বাধ্য করবে না, যাতে অফিসাররা বিশেষ কোনো দলের ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করে, স্বার্থে কাজ না করে, বিশেষ কোনো দলের স্বার্থে? নির্বাচন কমিশনকে 2 মাস আগেই বলেছিলাম আমরা যে এই যে মুখ্যমন্ত্রী যেসব ফাঁদ তৈরি করছে এগুলো সরকারি কর্মচারী হিসেবে আমরা যারা কাজ করছি বা অতীতে কাজ করেছি আমরা জানি এগুলো, আপনারা সতর্ক হন, নাহলে কিন্তু আপনারা ফাঁদে পড়ে যাবেন। নির্বাচন কমিশনের তখন কমিশনার বলেছিলেন আমাদের মনোজ আগরওয়াল সাহেব যে না না কিছু হবে না, ভয়ের কিছু নেই, আমরা ঠিক কাজ করব। উনি আবার একথাও বলেছিলেন যে শুধু WBCS অফিসার না, অনেক IAS অফিসারও নাকি এইরকম দুর্নীতির সাথে যুক্ত, উনি এই কথা আমাদের বলেছিলেন। তো তারপরে যখন দেখা গেল যে SIR-এর ক্ষেত্রে এইরকম গণ্ডগোল হচ্ছে, তারপরে আবার আমরা একবার দেখা করতে গেছিলাম, তখন উনি দেখা করেননি, ওনার যে অ্যাডিশনাল দিব্যেন্দু দাস সাহেব উনি দেখা করেছিলেন। ওনাকে বললাম যে আমরা আপনাদের আগেই সতর্ক করে গেছিলাম যে এই ফাঁদে কিন্তু আপনারা পড়বেন। তো সেই ফাঁদ থেকে নির্বাচন কমিশন যদি স্বচ্ছভাবে তারা সত্যি করতে চায় নির্বাচন, এতদিন বাদে তারা বলছে যে এই মাইক্রো অবজারভারদের নিরাপত্তার জন্যে, সুরক্ষার জন্যে তারা কেন্দ্রীয় বাহিনী দেবে নাকি। তো এইটা আমরা আজ থেকে 3 মাস আগে বলেছিলাম, তখন এই রাজ্য নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন যে না এটা সবাইকে দেওয়া সম্ভব না। আমরা বলেছিলাম সবাইকে না দিক, আপনি ক্লাস্টার করে দিন যে তাদের BLOদের নিরাপত্তার জন্যে। বলছে না এখন এটা সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে গরিবের কথা বাসি হলে ফলে যে বলে, আমরা যে কথা বলেছিলাম আজকে নির্বাচন কমিশন সেই মাইক্রো অবজারভারদের জন্যে নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আনবার কথা বলছে। সুতরাং আমরা সবথেকে ভালো জানি যে কিভাবে দুর্নীতিটা হয়, নির্বাচনে কিভাবে দুর্নীতি হয়, কিভাবে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, এবং কিভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যায়। রাজ্যে যিনি রানী আছেন আর যিনি যুবরাজ আছেন, এখানে তো কোনো গণতন্ত্র নেই, এখানে রানীতন্ত্র আছে, বারবারই বলছে। এবং যুবরাজ আপনি জান এই নেতাজি মূর্তির পাশে দেখবেন আছে ছবি দিয়ে, পশ্চিমবঙ্গের যুবরাজের ছবি দিয়ে। তো যুবরাজ কি গণতন্ত্রে থাকে? যুবরাজ তো রাজতন্ত্রে থাকে। আপনি ডায়মন্ড হারবার রোড ধরে যান, ওই ডায়মন্ড হারবারের দিকে বেহালা থেকে দেখবেন বড় বড় কাট আউটে ভরে গেছে বাংলার যুবরাজ বলে, কেউ কোনো প্রতিবাদ করছে না। এই গণতন্ত্রে যে যুবরাজ বলে কিছু থাকতে পারে না, এটাই বাঙালি জাতি বলতে ভুলে গেছে। তারাও দুহাত তুলে উদ্বাহু হয়ে নৃত্য করছে। তো সুতরাং এই যে পদক্ষেপগুলো নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম, বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কাছে যে অভিযোগ আসছে সেগুলো নির্বাচন কমিশনকে আমরা যখন জানাচ্ছি, তারা তখন কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা দেখিয়েছেন। আগামী দিনে যদি আমাদের যে পরামর্শ বা মতামত তারা গ্রাহ্য করেন, তাহলে আশা করব যে এই ভোটের যে দুর্নীতি, সেই দুর্নীতির অবসান হবে।